সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব করোনা পরিস্থিতি, গণটিকা দান শুরু এবং লকডাউন শিথিল হওয়া বিষয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন, আছেন সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল। এছাড়াও আমাদের সাথে আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার FCMA। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমি প্রথমেই জনাব জাকারিয়া কাজলকে দিয়ে শুরু করতে চাই। জনাব জাকারিয়া কাজল অনেকদিন পর আসছেন আমাদের স্টুডিওতে, স্বাগত জানাচ্ছি আরও একবার। ধন্যবাদ। আপনি জানেন যে আজকে মোটামুটি আমরা তিনটে বিষয়ে আলোচনা করতে চাই। একটি হলো চলমান যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধ শিথিল করার বিষয়ে একটি আভাস দিয়েছে, ঠিক সরাসরি এখনও ঘোষণা আসেনি যে 15ই জুলাই থেকে বিধিনিষেধ শিথিল করা হবে এবং এই বিধিনিষেধ শিথিল করার পরে মাধ্যমে গণপরিবহন চলবে, অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ ট্রেনও চলবে, সামনে কোরবানি ঈদও আছে। সব কিছু মিলিয়ে এই করোনার যে ঊর্ধ্বগতি, সংক্রমণের ঊর্ধ্বগতি, সব কিছু মিলে আপনি কেমন বোধ করছেন এই সিদ্ধান্তকে? ধন্যবাদ। আমাদের এখানে একটা কথা চালু আছে, আমাদের যারা আমরা মাঠে কাজ করতাম যখন, যে বাংলাদেশে যদি বঙ্গভবনে একটা ক্লোজ ডোর মিটিং হয় 5 মিনিটের মধ্যে ওই খবর গুলশানে চলে আসে। এটা হচ্ছে আমাদের অবস্থাকে। কাজেই এই 15 তারিখ থেকে যে শিথিল হবে, যেটা আপনি বললেন যে প্রজ্ঞাপন জারি হয়নি বা আনুষ্ঠানিকভাবে আসেনি, এই আলাপ কিন্তু গত 2-3 দিন ধরে হচ্ছিল এবং আমি নিশ্চিত এটা হবে। এটা দেখেন, এখন কিন্তু করোনায় মৃত্যুর হারও বাড়ছে। আমি কিন্তু মৃত্যুর হারের চেয়ে শঙ্কিত হচ্ছে সংক্রমণের হার নিয়ে। সংক্রমণের হার কিন্তু এখনো অনেক বেশি, আজকেও প্রায় 32%। গত বছর যখন আমাদের এই অবস্থা ছিল তখন কিন্তু 10-12 এর মধ্যেই ছিল, এবং গতবারের যে ভ্যারিয়েন্টটা এবং এটার মধ্যে একটা ডিফারেন্ট মারাত্মক রকমের পার্থক্য আছে। গতবার এবং এর আগের যেটা আমরা দেখেছি, অনেকে কিন্তু 1 মাস 1.5 মাস ভোগেও আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসছে। এবার কিন্তু 5 দিন 7 দিনই মানুষ মারা যাচ্ছে। মানে এটা আমি এই জন্য বললাম যে এটা ভয়াবহতা, এবং এটা প্রমাণিত এবং পরীক্ষিত যে সীমান্তবর্তী এলাকা দিয়েই এটা ছড়িয়েছে। আগে গ্রামের মানুষ বলতো ঢাকার বাইরে করোনা নেই, এখন কিন্তু উল্টো, এখন তো ওইসব এলাকা থেকে ঢাকা আসে। পরিস্থিতিটা এরকম। এবং এখন যে বিধিনিষেধটা চলছে, হ্যাঁ অনেকে বলেন যে মানে না, লোকজন বেরিয়ে যায় ইত্যাদি ইত্যাদি, তার মধ্যেও কিন্তু বেশ কিছু ইতিবাচক দিক। কয় পার্সেন্ট লোক বেরোয়, তাই না? এতেই কিন্তু এই প্রথম কয়েকদিন তো খুব ভালো ধরনের লকডাউন, এখনো ধরেন ম্যাক্সিমাম 20%। নর্মাল যে আমাদের ট্রাফিক বা যেই 20% বেরোয়, বাকি 80% তো বাঁচছে না। কিন্তু আপনি যখন এই 20% বেরোনোর পরেও কিন্তু সংক্রমণের হারটা ঊর্ধ্বগতি হচ্ছে, মৃত্যু বাড়ছে। আপনি যখন 7 দিনের জন্য তুলে দিচ্ছেন, এমন তো না যে ভাইরাস 7 দিন ইট উইল নট ওয়ার্ক। তার মানে 20% বেরোয় এই অবস্থা, 100% যখন বেরোবে কি অবস্থা হবে আপনি একটু চিন্তা করেন। তো আমার মাথায় বা আপনার মাথায় যখন এই চিন্তা এসছে, সরকারের মাথায় এই চিন্তাটা নিশ্চয়ই এসছে, সরকার তারপরেও কেন করলো? এখানে দুটো হিসাব আছে আমার হিসাব। ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধটা হচ্ছে একটা বিজ্ঞান, আর সরকারের হিসাবটা হলো অঙ্ক। আপনি যদি অঙ্ক আর বিজ্ঞানের মধ্যে যান, আপনি দেখবেন বিজ্ঞান বলছে এটাকে আপনাকে যদি কাবু করতে হয় বা নিয়ন্ত্রণ করতে হয়, নির্মূল আমি বলছি না, আমি খুব সচেতনভাবে নিয়ন্ত্রণ শব্দটা ব্যবহার করছি। বিজ্ঞান বলছে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এবং 14 দিন কঠোর, কঠোর এই এখনকার সরকারি কঠোর না, বাংলার অভিধানে যেই কঠোর আছে সেই কঠোর নিয়ন্ত্রণটা চালু করতে হবে। ঠিক আছে, কিন্তু বিজ্ঞানের এটাকে আমরা পুরোপুরি করছি না। আমি শেষ করি, আমি অল্প সময় নিচ্ছি। পুরোটাই কিন্তু সরকারের দোষ। মাস্ক সরকার সবাইকে পরাতে পারবে না, তারপর সামাজিক দূরত্ব তো এই গরুর হাটটা ইত্যাদি। আমার কাছে যেটা মনে হচ্ছে, এবার আসলে অঙ্কের কথা আমি শেষ করছি। বিজ্ঞান বললাম, অঙ্কটা হচ্ছে কত মানুষ মারা যাবে, কত মানুষ সংক্রমিত হবে, এটা একটা অঙ্ক। আরেকটা হচ্ছে আমার গরুর হাট বা খামারি গবাদি পশুর
বিপণনে আমার কত লস হবে, বা এই মার্কেট খোলা, শপিং মল খোলা কত লস হবে। এখন যদি কোনো কর্তৃপক্ষ মনে করে অঙ্কের হিসাবে, এই জীবনমূত্র হিসাবের চেয়ে এই 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 গরুর খামারিদের লস আর মার্কেটের লস বেশি, তখন তারা সেভাবে বিবেচনা নিতেই পারে। কিন্তু এক ধরনের প্রেশার তো বিভিন্ন জায়গা থেকে আছে, বলা হচ্ছে যে খামারিরা, জি আমি কিন্তু সেটাই বলছি, আপনার অঙ্ক এবং বিজ্ঞান এই দুটার মধ্যে আপনি অঙ্কে যদি মনে করেন যে ধরেন আজকে 32% প্রায় সংক্রমণ, এই 7 দিন ছেড়ে দিলে এটা হয়তো বিশেষজ্ঞরা বলছে অনেক বাড়বে, আরও যদি 10% বাড়ে, মৃত্যু যদি বাড়ে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নাকি আমার এই খামারি, শপিং মল বা এই যারা গ্রামে যাবেন তাদের যাতায়াতটা খুলে দেওয়া জরুরি? এই দুই জরুরির মধ্যে কম্প্রোমাইজ করে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে, এবং যারা এই সিদ্ধান্তগুলি নিচ্ছেন বা নেন তারা নিশ্চয়ই এই হিসাবটা করেন, তাদের কাছে যেটা যৌক্তিক মনে হবে অফিসিয়ালি সেটাই হবে। নিশ্চয়ই আমার মনে হয় এক ধরনের তো মানে চাপ আছে নিশ্চয়ই, যে খামারিরা বলা হচ্ছে যে মানে কয়েক কোটি কোটি টাকা তারা মানে বিনিয়োগ করেছেন এই কোরবানি ঈদকে সামনে রেখে। আমাদের এখানে 52 জন লোক পড়ে মরে গেলে তো কিছু হয়, কাজে ওই বললাম তো অঙ্ক এবং বিজ্ঞান, সেজন্য নিশ্চয়ই আবার আসবো। এবিএম মোশাররফ হোসেন, আমরা একটু শুনি এই যে লকডাউন শিথিল নিয়ে আপনি কি বলেন, যে 15 তারিখ থেকে শিথিল মানে আজকে যে কথাটা আপনার মতো মিডিয়াতে দেখলাম যে হতে পারে যে কথাটা কাজল ভাই বলেছে যে বাংলাদেশে তো হতে পারে, এটাই হবে, এটাই বলা হচ্ছে, মানে প্রায় নিশ্চিত সরকারি ঘোষণা আসে না, ঈদুল আজহা আছে, সুতরাং এই লকডাউন না দিয়ে কোনো বিকল্প নাই, এটা বোঝা যাচ্ছে। এখন ব্যাপারটা হলো যে এই যে কথাটা কাজল ভাই বলেছে, এই করোনা সংক্রমণের লক্ষ্য, যে কথাটা কাজল ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত, যে ব্যবস্থাগুলি আমাদের নেওয়া দরকার। প্রথম হলো যে আমাদের ভ্যাকসিনেশন করা, যেটা আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন শুরু করে বাংলাদেশের বিশেষজ্ঞ যারা আছে তাদের মতামত যদি দেখেন, আলাদা আলোচনা করবো আমরা, ওই সাবজেক্টে যাব, নিশ্চয়ই যাব। আপনি এখন আপনি মনে করেন বেসিক্যালি 3টা জিনিস, একটা হলো আপনাকে ভ্যাকসিন দিতে হবে আমাদের সকল মানে নাগরিকদেরকে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যদি আপনার করোনা রোধ করতে হয় তাহলে মিনিমাম 70% লোকজনকে আপনার ভ্যাকসিনের আওতায় আনতে হবে। তো 70% হলে আমাদের প্রায় 12 কোটি লোক আসে, কিন্তু এখন পর্যন্ত আমরা 1 কোটি লোককেও ভ্যাকসিন দিতে পারি নাই বাংলাদেশের অবস্থা। সুতরাং আমাদের কিন্তু আরো অনেক লোকদেরকে ভ্যাকসিন দিতে, অনেক পথ যেতে হবে এই সংক্রমণের। দ্বিতীয়টা কি বলা হয়েছে? দ্বিতীয়টায় বলা হয়েছে আপনাকে ট্রিটমেন্টের আমাদের ব্যবস্থা করতে হবে, যারা আক্রান্ত হয়ে যায় তাদেরকে একটা চিকিৎসার আওতায় আনতে হবে। তৃতীয়টা হলো আমাদের এই যে ব্যবস্থাপনা যেটা আছে, ব্যবস্থাপনাকে আরো জোরদার করতে হবে। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি যে আপনি যদি ভ্যাকসিনের দিকে আমরা তাকাই, যে এখন পর্যন্ত বাংলাদেশে যে ভ্যাকসিনের এটা দেখা যাচ্ছে, সেটা হলো এখন পর্যন্ত সরকারি হিসাবে যেটা স্বাস্থ্য অধিদপ্তর গত 8 তারিখে একটা বিজ্ঞপ্তি দিয়েছে, আপনারা খেয়াল করবেন, যে 9 জুলাই, সেখানে তারা বলেছে যে 1,50,00,000 ক্রয় করা হয়েছে, তারা ক্রয় করা হয়েছে। আর আমরা দেখেছি যে এর বাইরে আমরা কিছু উপহারও পেয়েছি, কিন্তু আমরা শ্রাম থেকে প্রায় আপনার 33 লাখ আমরা উপহার পেয়েছি, আমরা সিনো ব্যাট থেকে আমরা 20 লাখ পেয়েছি। তো সব মিলিয়ে প্রায় 1,60,06,000,000 মতো আমাদের টিকে আছে। কিন্তু আপনি সেই যদি 70% মেনটেন করতে হয় তাহলে আপনাকে কিন্তু অনেক দূর, আপনি যে কথাটি বলছেন, অনেক দূর এগিয়ে যেতে হবে। কিন্তু এখানে একটা চমৎকার একটা শুভাঙ্করের ফাঁকি দেখবেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে জাতির কাছে আবেদন জানিয়েছে যে আমরা এই ভ্যাকসিন কিনেছি। এবং এখানে সবচেয়ে আরেকটি মজার ব্যাপার, আমরা নাগরিক হিসাবে কিন্তু এই প্রশ্ন করতেই পারি। আমার মনে হয় নিশ্চয়ই গণমাধ্যমের লোক হিসাবে কাজল ভাই এবং কি আওয়ামী লীগের লোক হলেও কিন্তু সেটা এই দেশের নাগরিক। আমরা এতদিন শুনে আসছি যে শ্রাম থেকে, মানে অক্সফোর্ড অস্ট্রোজেনা যে টিকাটা, সেই টিকাটা $5 কেনা হয়েছে। আমরা কিন্তু এতদিন শুনে আসছি $5 মধ্যে $4 দাম, $1 হলো মিডিয়া, যেটা ভ্যাকসিনকে বিনিয়োগ করতেছে, ভ্যাকসিনকে লিমিটেড, তারা $1 পাবে। আর আমরা যেটা দেখলাম যে, আর যদি আমরা ওই যেটা আমাদের ফাইজার এবং মডার্না, তারা আমাদেরকে 26,06,000 ডোজ আমাদেরকে দিয়েছে। তো এটাও খুব কম দামে। তো আমরা যতটুকু আমাদের কাছে যে খবর আছে তাতে $3 থেকে $4 এদেরও দাম হতে পারে। আর যেটা ফ্রি দিয়েছে প্রায় আমাদেরকে ফ্রি দিয়েছে প্রায় 44 লক্ষ, সেগুলোতে আমাদের টাকা লাগেনি। সেটা হলো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সের আওতায় আমরা পেয়েছি। এখন আপনাকে আমি বলি যে গভর্নমেন্ট যে বিজ্ঞপ্তিটা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতির কাছে আকুল আবেদন, তারা বলেছে কি 1,01,50,000 ডোজ টিকা কেনা হয়েছে, যার প্রতিটা ডোজের মূল্য $3,000 টাকা। এখন নাগরিক হিসাবে কি আমরা প্রশ্ন করতে পারি না
যেখানে $5 অথবা $10, আমরা যেটা শুনেছি চীনের সিনোভ্যাক্স, যার জন্য এক অতিরিক্ত সচিবকে কিন্তু ওএসডি করা হয়েছে, সেটা নাকি ফাঁস করে দিয়েছে, বলেছে এটা $10 দিয়ে আমরা কিনেছি। তা আপনি যদি $10 যদি আমরা ধরি, আর কোথায় হলো আপনার 3000 মানে প্রায় $36। জি, আমার মনে হয় এখানে কিন্তু একটা বিরাট শুভঙ্করের ফাঁকি। সুতরাং সরকারের উচিত অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত জাতির কাছে এই জিনিসটা খোলাসা করা, এক। আর আরেকটি যে জিনিসটা হলো যে আমরা যে কথাটি বারবার বলছি যে আপনি এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখন পর্যন্ত 60টা টিকাকে অনুমোদন দিয়েছে, কিন্তু আমরা দেখছি যে ঘুরে ফিরে ওই যে সেরামের অ্যাস্ট্রাজেনা অথবা সিনোভ্যাক্স অথবা ফাইজার এগুলোর টিকা আসলে টিকার ম্যানেজমেন্টটা তো মানে করতে হবে। না, ম্যানেজমেন্ট করতে হলে এখন যে বিকল্প যে উৎসগুলি আছে, আমি দ্বিতীয় ধাপে আসতে না বিকল্প যে উৎসগুলি আছে আপনি সেই উৎসগুলির সন্ধান তো আমাদের করতে হবে, কিন্তু আমাদের সরকার কিন্তু সেই আলোচনা করতে চাচ্ছে, করব নিশ্চয়ই আমি করব। আমার মনে হয় একটু আনোয়ার ভাইকে একটু সময় দিয়ে আমি শেষ করে দিই। তো এই যে বিকল্প উৎসগুলো সেগুলি কি আমরা অনুসন্ধান করছি? আমরা করছি না। সুতরাং আমার মনে হয় যে সরকার, তারপর আরেকটি কথা, মানে আপনার যদি এই স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে আমার একটু মানে আলোচনা করা উচিত। মানে নিশ্চয়ই করব আমরা এবং সরকারের যে স্টেটমেন্ট, এইটা কিন্তু নাগরিক হিসেবে আমাদেরকে একটা বিরাট বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আসলে কোভিডের এই ট্রিটমেন্টটা কোথায় আছে এখন বর্তমানে? আমরা একটু যাই জনাব আনোয়ার ইসলাম রায়। এক ধরনের কিন্তু লকডাউন নিয়ে আমরা যেটা দেখলাম গত 2 সপ্তাহে যদি বলি, আমরা এক ধরনের একটা বিধিনিষেধের মধ্যে মোটামুটি মানুষজন মান্য করেও কিছু ব্যত্যয় তো ছিল, কিন্তু তারপরে চলছিল। এমন একটি পজিশনে অবস্থার মধ্যে আমরা দেখলাম কোরবানি ঈদকে সামনে রেখে আগামী 15 জুলাই থেকে মানে বিধিনিষেধ শিথিল করার একটা উদ্যোগ নিয়েছে। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শককে যারা এই রাত জেগে অনুষ্ঠান দেখছেন। এবং অলরেডি 2 জন বিজ্ঞ আলোচক, আমাদের সিনিয়র কাজল ভাই, মোশাররফ ভাই অলরেডি এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলেছেন। তো এই আলোচনার মধ্যে আমার একটা যে বিষয়টা মানে আমি আসলে বলতে চাই যে এই লকডাউন ভার্সেস যে ফাইন্যান্সিয়াল পজিশন এবং সাধারণ মানুষের যে জীবনযাত্রা, এই বিষয়গুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন সবাইকে আমরা সেফটির জন্য লকডাউনের বিকল্প নেই। সামাজিক দূরত্ব আমরা যদি বজায় রাখতে চাই বা একজন মানুষের সাথে আরেকজন মানুষের যেন দেখা কম হয়, এবং এই যেহেতু এটা সংক্রমণ, সেই কারণে এই লকডাউনের বিকল্প নাই, এটা কিন্তু যেমন সত্য। আবার এই বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষের ভিতরে 80% লোক হচ্ছে খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত, ছোট ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ। এদেরকে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারটা, এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো সরকার তো সবকিছু ব্যবস্থা করবে, এটা ডেফিনেটলি, বিকজ গভর্নমেন্ট যখন আছে তারই দায়িত্ব সবকিছু ম্যানেজ করা, মিনিমাইজ করা। তো সেই ক্ষেত্রে যেমন লকডাউনে এখন 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত শিথিল করলো, অথচ আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বা কিছুদিন 2-1 দিন আগেও কিন্তু আমরা যে হারে মৃত্যুর মানে হারটা বাড়ছে, গতকালকে 230, আজকে 220, সেই ক্ষেত্রে আমাদের ধারণা ছিল যে এই লকডাউনের মনে আবার বাড়তে পারে, কিন্তু সেখানে না করে বাংলাদেশের মানুষের আবার একটা ধর্মীয় যে অনুভূতি, ধর্মীয় যে কালচার, এই ইমোশনটাও কিন্তু অনেক বেশি। হ্যাঁ, আমরা গত ঈদে মানে সৌদি আরবে যেটা আমরা আমাদের সবচেয়ে পবিত্র একটা জায়গা সৌদি আরব, তার চেয়েও কিন্তু আমাদের ধর্মীয় অনুভূতিটা অত্যন্ত প্রবল। আমাদেরকে ঈদ করতে হবে, আমাদেরকে কুরবানি দিতে হবে, হ্যাঁ আমরা যদি মানে এগুলো আমাদেরকে করতেই হবে, জুম্মার নামাজ পড়তেই হবে আমাদেরকে। অথচ সৌদি আরবে যেখানে 30 লক্ষ হাজি হজ করতো সারা পৃথিবী থেকে, সেখানে মাত্র 60,000। তাহলে যেখানে সৌদি আরবের মতো লোক, যারা আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজটা পড়ি, না সেটা ঠিক আছে, কিন্তু আমি অনুভূতির কথা বলছি, না অনুভূতিটা তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, লকডাউনে তো এখন আমরা সৌদি আরব এগুলোকে মিনিমাইজ করছে, কিন্তু বাংলাদেশের মানুষ করা যাবে না, আমাকে নামাজ পড়তে হবে আমাকে বাপ মার সাথে গিয়ে। তো সরকার এখন এই অনুভূতির প্রতি মনে হয় শ্রদ্ধা রেখে বা গুরুত্ব দিয়েই মনে হয় লকডাউনটা করতে যাচ্ছে, তুলতে যাচ্ছে বা লকডাউনটা তুলতে যাচ্ছে, যেটা শিথিল করতে যাচ্ছে, যেটা আপনি বলছেন এখানে। তো আমার ব্যক্তিগত মতামত হলো যে আসলে সংক্রমণ করার জন্য যে বিষয়গুলো মানে দায়ী,
জি। সেগুলোকে ডেফিনেটলি পরিহার করতে হবে, অ্যাভয়েড করতে হবে। এবং আর পাশাপাশি সংক্রমণ যদি রোধের জন্য যা আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই, সরকার যেখানে বলছে সরকারি অফিসে তারা ভার্চুয়ালি করবে, আর প্রাইভেট অর্গানাইজেশনগুলো কিন্তু বন্ধ রাখতে হবে। এখন আমি নিজেও কিন্তু একজন ব্যবসায়িক, ছোট্ট ব্যবসায়িক, আমারও কিছু লোকজন আছে কাজ করতে হয়, এরকম হাজারো আছে। তো তারা যারা চাকরি করছে সেই লোকগুলাকে বেতন দেবে কোথা থেকে? না, সেই পরিস্থিতি তো আছেই। ফাইনান্সিয়াল ব্যাপারটা, সেই ফাইনান্সিয়াল অবস্থা সমস্ত কিছু সামনে রেখেই তো একটা ম্যানেজমেন্ট করতে হবে, একটু বিরতি নিতে হবে। কাঞ্চন ভাই, লকডাউন এবং এই যে ফাইনান্সিয়াল পজিশন সবকিছু, সাধারণ মানুষের যে অবস্থানটা, এটা কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। নিশ্চয়ই এগুলো দেখে একটা সিদ্ধান্ত নিতে হবে। আরেকদিকে কিন্তু হাহাকার হবে। জি, তো এই দুটোকে মিনিমাইজ করেই কিন্তু সরকারকে মানে হ্যাভ টু টেক ডিসিশন। আমার মনে হয় আমি আলোচনাটা একটু অন্যদিকে নিয়ে যাই। আজকে জানেন যে আজ থেকে আবার দ্বিতীয় ধাপে গণটিকা শুরু হয়েছে, কিন্তু আমাদের পত্রপত্রিকা এবং টেলিভিশনে আমরা যে রিপোর্ট দেখলাম যে বিভিন্ন স্থানে টিকা দিতে গিয়ে অনেক মানুষ টিকা পায়নি, প্রচণ্ড ভিড় হয়েছে বিভিন্ন, বিশেষ করে ঢাকার বাইরে এবং ঢাকাতেও। আপনার কাছে একটু শুনতে চাই। এখানে এক লাইনে ওই আগের আলোচনাটা বলবো, উনি একটা খুব সুন্দর কথা বলেছেন, ম্যানেজ এবং মিনিমাইজ। আমরা ম্যানেজ করতে যখন ব্যর্থ হচ্ছি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, এখন বোধহয় মিনিমাইজের দিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। কারণ বহু লোক বাইরে যাবে এখন ঈদের সময়, বহু হবে, গরুর হাটগুলি হবে। এ প্রসঙ্গে একটা জিনিস খালি মাথায় রাখতে বলবো আমি কর্তৃপক্ষকে, যে আমাদের গরুগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্যাটল ফার্ম যেগুলো আছে সীমান্তবর্তী এলাকায়, এবং এই এলাকাগুলি কিন্তু কাজে গরু আসা, কষাই আসা, ব্যাপারী আসা, এই ব্যাপারটা কিভাবে ম্যানেজ বা মিনিমাইজ করবে আমার মাথায় আসে না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে। এবার আসেন আপনার টিকার প্রসঙ্গ। হ্যাঁ, টিকা নিয়ে একটা কথা কিন্তু সত্য, সরকারকে একটা প্রশ্নই করতে হয় যে পৃথিবীতে অনেক দেশ যখন টিকা পায়নি, বাংলাদেশ টিকা খালি ব্যবস্থা করে টাকাও দিয়েছে। এক্ষেত্রে একটা এবং টিকা দেওয়া শুরু করেছে 102টা দেশ যখন টিকা ভ্যাকসিনেশন শুরু করতে পারে নাই, তখন আমরা টিকা অলরেডি আমরা নিয়েছি। এখানে একটা ব্যাপার হলো দুর্ভাগ্য, আর একটা হচ্ছে পরিকল্পনার একটু ঘাটতি। দুর্ভাগ্য হচ্ছে যে ভারতে যদি এই সিচুয়েশনটা না হতো তাইলে হয়তো আমাদের সেরামের এই ঘাটতিটা হতো না। আর পরিকল্পনার ঘাটতি হচ্ছে আমরা একমুখে একটা উই পুট অল দ্য এগস ইন আ বাস্কেট, সকল ডিম এক ঝুড়িতে রেখে আমরা একটা ভুল করেছি, যেটা পরবর্তীতে আমরা শুধরানোর চেষ্টা করছি। আমি আশাবাদী এই কারণে, মোশাররফ যে হিসাবটা দিলেন, ওর বাইরেও আমরা কিন্তু 25 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনিকা পাচ্ছি জাপান থেকে, এটাও চলে আসবে অগাস্টের থেকে টিকার সাপ্লাইটা আমাদের হবে। এবং আরেকটা ভালো খবর হচ্ছে, দেখেন পৃথিবীর উন্নত অনেক দেশ কিন্তু টিকা তারা যেমন 70-80% হয়ে গেছে। তো অগাস্টের পর থেকে ইউরোপে কিন্তু এখনো অনেক দেশ পায়নি। না বলছি সেপ্টেম্বর অক্টোবর থেকে দেখবেন কিন্তু আপনি টিকার মার্কেটে এখন যে স্ক্যারসিটিটা আছে, অভাবটা আছে, এটা থাকবে না। কারণ মডার্না বলেন, ফাইজার বলেন, তাদের তো এগুলি বিক্রি করতে হবে। যখন এগুলি এই 3-4 মাসে যখন অন্য দেশে হয়ে যাবে এবং আমাদের দেশে, তখন কিন্তু বাজারে প্রচুর টিকা থাকবে এবং আমাদের টাকা আছে, বাজেটে রাখা আছে, বিশেষ খাতে রাখা আছে, টিকা আসবে। এখন কত টিকা ম্যানেজমেন্ট যেটা আজকে হয়েছে, যেমন আমি নিজেই আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ে সে নর্থ সাউথে পড়ে, তো তার আসলো, টিকার স্লিপ আসলো যে তাকে আজকে টিকা দেওয়ার ডেট, এই যে পুলিশ হাসপাতাল কেন্দ্রে। তো আমি 8টা থেকে টিকা দেওয়া হয়, আমি 10টা 10-এ আমি পুলিশ হাসপাতালে গেটে দিলাম, আমাকে ফিরিয়ে দেওয়া হলো যে স্যার আজকে শেষ হয়ে গেছে, কালকে আসবে। তো এটা হলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে অনেক জায়গায় আমরা দেখেছি। তো সেটা নিশ্চয়ই আমার মতো আরো অনেকেই গেছে। তো এখানে আমি পরে একটা ব্যাখ্যা পেলাম, যেটা আজ পর্যন্ত আপনার সিনোফার্মের টিকাটা দেওয়ার কথা ছিল, এবং সিনোফার্মের টিকাটা শহর এবং পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকার বাইরে দেওয়া হবে। এই জন্য এখানে খুব অল্প রেখে সবগুলি দেশের অন্যান্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর ফাইজার আর মডার্নার টিকাটা দেওয়া হবে কালকে। এই জন্য আজকে যাদের ডেট ছিল তাদের ওই বরাদ্দটা হয়তো বাইরে চলে গেছে, তারা কালকে ফাইজার বা মডার্না পাবে। এবং ফাইজার দেওয়া হবে ঢাকায় 7টি কেন্দ্রে, বাকিগুলিতে মডার্না যাবে। তো আমি আশা করি কালকে থেকে এটা ঠিক হয়ে যাবে। আর আরেকটা জিনিস আপনাকে মানতে হবে, ইপিআই বা টিকা দেওয়া কার্যক্রমে কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতা আছে এবং যথেষ্ট শক্তপোক্ত অভিজ্ঞতা আছে। এখন যেটা হচ্ছে, এই সংরক্ষণের একটা জটিলতা আছে, যার জন্য ফাইজার এবং মডার্নাটা বাইরে পাঠানো যাচ্ছে। আমি বিশ্বাস করি এই যে কালকে থেকে যে গণটিকা শুরু হচ্ছে, এটা কার্যক্রমটা আর বাধাগ্রস্ত হবে না, নাম্বার 1। নাম্বার 2, আমাদের আরেকটা জটিলতা আছে, যেটা হচ্ছে যারা, আমি আপনার হয়তো 2 ডোজ নিয়েছি, অনেকে সেরামের 1 ডোজ নিয়ে বসে আছে, তাদের জন্য সেটা প্রায় 15 লক্ষ টিকা এখন দিতে পারছে না। তাদের জন্য যেটা খুশির খবর বা সুখবর বা আশার খবর, সেটা হচ্ছে অগাস্টে জাপান অগাস্টের প্রথম সপ্তাহে
25 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে, কাজে তাদেরও হতাশ হওয়ার কোনো কারণই। আমি মনে করি এখন আমাদের স্বাস্থ্য বিভাগের যে পারঙ্গমতা কোট আনকোট, এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, কাজে এটা অন্যদের নজরদারি থাকা উচিত। আমি স্বাস্থ্য বিভাগের কার্যক্রম নিয়ে সময় পেলে বলবো এটা একটা আশাহত হওয়ার। জি, এবিএম মোশাররফ হোসেন। কাজল ভাই যে কথাটা বলছে, আমরা তো আশাবাদী হতেই চাই, কিন্তু আমরা বারবার তো সংক্রমণ থেকে বাঁচতে হলে এছাড়া কোনো পথ নাই, আশাবাদী ছাড়ার উপায় নাই। কিন্তু বারবার আমাদের যে ব্যবস্থাপনা, কাজল ভাই বলেছে হ্যাঁ ঠিক আছে, টিকা এটা ইন্টারন্যাশনাল একটি ব্যাপার, গ্লোবাল একটি বিষয়, এটা নিয়ে সংকট হতেই পারে, কিন্তু ইন্টারনাল আমরা কি ম্যানেজমেন্ট করেছি সেই ব্যাপারে তো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারি। কাজল ভাই যেমন সেটা নিয়ে বলছে, কাজল ভাইও বলেছেন। আজকে আপনি দেখেন যে ঠিক আছে, বাংলাদেশে প্রায় 64 জেলা এবং অনেক জেলায় কিন্তু এখন বাংলাদেশে মেডিকেল কলেজ হাসপাতাল করেছে। দুর্ভাগ্য, একটা স্বাধীন দেশে একটা মেডিকেল কলেজ হসপিটালে আপনার আইসিইউ নাই, না এখন আছে, অনেক জায়গায় নাই, আপনার আছে একদম লিমিটেড, সরকারি মেডিকেল সবগুলিতে নাই। আমি তো আমার জেলা পটুয়াখালীতে নাই। আচ্ছা, পটুয়াখালী এবং আপনি শুধু গত পরশুদিন যদি আপনি পটুয়াখালীতে বোধহয় মেডিকেল কলেজ হাসপাতাল আছে নাই, আপনি মাত্র 36টা জেলায় আইসিইউ আছে, 36টা জেলা, আপনি 64 জেলায় সব জায়গায় নাই। সেই ম্যানেজমেন্টে কিন্তু আসলে আগেই তাকানো উচিত ছিল। এখন যে কতদিন আপনার এই সময়টা আপনি কতদিন দেবেন? আজকে 1 বছর 4 মাস হয়ে যাচ্ছে আপনার এই করোনায় আমরা আক্রান্ত হচ্ছি। এর মধ্যে কিন্তু সংক্রমণ আবার কমে এসেছিল। না কাজল ভাই, আপনার হ্যাঁ আপনার 1 বছরে কিন্তু 3 থেকে 4 গুণ কিন্তু বাড়ছে। কি না বাড়ো, সবকিছু ফ্যাসিলিটি। আমার কথা হলো আমার চেয়ে প্রস্তুতিটা দরকার, আমার অক্সিজেন দরকার, আমাদের আইসিইউ বেড দরকার, আমাদের ডাক্তার নার্সদেরকে রেডি করা দরকার, সেগুলো কি আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু পাচ্ছি না। যার জন্য আপনি এই সংকটগুলো কিন্তু আমাদের রয়ে গেছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি দেখবেন এই যে ঢাকা সিটিতে আপনি গত 4-5 দিন আগে থেকে বলা হচ্ছে যে ঢাকা মেডিকেল ছাড়া কোথাও কোনো সিট নেই। না, এই ডিএনসিসি তে আছে। কোন ডিএনসিসি? এই যে মহাখালী আছে, বলা হচ্ছে যে এই রোগী না মানে কথাটা এরকম হচ্ছে, ডিএনসিসির পরিচালক মানে ব্রিগেডিয়ার নাসির সাহেব বলছেন যে রোগী যেভাবে আসছে এইভাবে যদি বাড়তে থাকলে তাহলে আগামী 7-10 দিনের মধ্যে আর আমরা জায়গা দিতে পারবো না। এখন যদি দুর্ভাগ্যক্রমে মারা গেলে যদি সিট খালি হলে আপনি সেইটাকে ব্যবস্থা বলেন, সেটা তো অন্য জিনিস। যাই হোক, প্লিজ। আমি দেখলাম যে যেমন আপনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল ডিভিশনে একটা মাত্রই, সেখানে বলে দিয়েছে যে একেবারে হাসপাতাল কর্তৃপক্ষ অনেক হসপিটালে এই অবস্থা তৈরি হয়েছে, এটা ঠিক আছে, কোনো জায়গা নেই। না ঠিক আছে, এরকম একটু অ্যাড করে আপনার সঙ্গে, বরিশালে এই অবস্থাটা যখন হয়েছে সঙ্গে সঙ্গে বরিশাল যে আরেকটা হাসপাতাল আছে সদর হাসপাতাল, ওখানে কিন্তু 80 বেড রেডি হয়ে গেছে। আপনি এখন খবর নেন, মানে 80 বেড আপনার তো এখানে সরি ওই হাসপাতালটাও রেডি হয়েছে, সেটা বলো কোভিডের। তো সুতরাং আপনাকে তো এইটা কাজল ভাই কতদিন, 1 বছর 4 মাস আমি সময় পেয়েছি, এখনো যদি আমি রেডি করতে না পারি আমি কবে করব? না হচ্ছে তো, কিন্তু যে হারে বাড়ছে আপনি নিশ্চয়ই বলবেন কেন দেখা দিচ্ছে। আজকে সরকার কিন্তু বসে নেই, না সরকারের দায়িত্ব তো অবশ্যই নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়া, সেটা তো সরকার ব্যর্থ হয়েছে, ডেফিনেটলি হ্যাঁ ব্যর্থ হচ্ছে। যার জন্য আপনি দেখবেন যে আর্থিক ক্ষেত্রে যে কথাটি আমি বলেছি, কাজল ভাই টাচ করেনি, আপনি করেন, যেখানে আমরা $3-4 বলছি, সেখানে আজকে $36 কেন আমাকে আজকে টিকা কিনতে হচ্ছে। এবং গভর্নমেন্টের হিসাবে আরো একটা চমৎকার ফাঁকি আছে, গভর্নমেন্ট বলছে 1,01,50,000 ডোজ তারা ক্রয় করেছে, কিন্তু তাদের যে হিসাব, এই যে এক কম্পানি যে একটা দিয়েছে, সেই হিসাব হয় মাত্র 96 লাখ। এখানে 4 লক্ষ ডোজের কোনো হিসাব নাই, সেখানে $36 হিসাবে কত টাকা আপনি দেখেন। হয়তো পারচেজে ছিল, না হিসাব দিয়েছে। আমরা দেখলাম যে প্রাইভেট হসপিটালগুলি 4 থেকে 4,500 বা 3,000 টাকা তারা কোভিড টেস্ট করে। আমরা অনেকেই কিন্তু এত টাকা খরচ যায় বলে আমরা কিন্তু সেই হাসপাতালগুলিতে যাই নাই। কিন্তু এখানে কি বলা হয়েছে সরকারি হিসাবে, যে প্রত্যেকটা কোভিড টেস্টে সরকারের 3,000 টাকা দেখাচ্ছে, তারা 3,000 টাকা খরচ যাচ্ছে। তাইলে প্রাইভেট হসপিটালগুলোকে এই সাবসিডি দিয়ে দিলেই তো হয়ে যেত, তাহলে তো করোনা টেস্টে এত ভোগান্তির মধ্যে আমাদের পড়তে হতো না। কারণ আমরা দেখেছি যে আপনার এই যে টেস্ট করার জন্য সাবরিনা শাহেদদের জন্ম হয়েছে, যে সেখানে যদি আপনি টাকা দিতে পারেন তাহলে আপনি প্রাইভেট হসপিটালগুলি হিসাব করে, কারণ প্রত্যেকটা সার্টিফিকেট তো আপনার আইসিডিআরবির অফিস থেকে যাচ্ছে,
সুতরাং আপনার কাছে তো একটা হিসাব ছিল, যার জন্য লোক এখনো টেস্ট করতে পারছে না, তারা মানে সরকারি হাসপাতালে লাইন বা সেই ধরনের সুযোগ সুবিধা নাই। কিন্তু এই হিসাবগুলি কিন্তু আমাদেরকে আজকে মনে রাখতে হবে। এখন যদি জাতি হিসাবে আমরা মনে করি যে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে তাদের কোনো দায়িত্ব নাই, জাতির নাগরিকদেরকে বোকা মনে করে, তাহলে এটা দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছুই না বলে আমি মনে করি। জি, মানে শুনি জনাব আনোয়ার ইসলাম। না, টিকার ব্যাপারটা যেটা টিকা ম্যানেজমেন্ট নিয়ে যে কথাটা আসছে, বলা হচ্ছে, আসলে প্রথম থেকেই কিন্তু আমাদের সরকার বলেন এবং পার্সোনালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি পার্সোনালিও কিন্তু অনেকের সাথে কন্ট্যাক্ট করছিলেন, যেমন ইন্ডিয়াতে তিনি যোগাযোগ করছিলেন এবং সেই ধরনের টিকা কিন্তু আপনারা নিজেরাই বললেন যে যখন ইউরোপের অনেক দেশে পায় নাই তখন কিন্তু বাংলাদেশ পেয়েছিল। কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ার অবস্থা তাদের এতটাই খারাপ হয়েছিল যে তারা নিজের দেশকে ম্যানেজ করতে গিয়ে আমাদের সাথে এই জিনিসটা তারা করেছে। কিন্তু আপনারা লক্ষ্য করেন যে এই সরকার কিন্তু কূটনৈতিকভাবে অনেক সোর্সের সাথে কিন্তু যোগাযোগ করছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিজে করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছেন এবং অনেকেই এর সাথে। আমি আজকে গতকালকেও একজন টকশোতে বলছিলেন ডক্টর অধ্যাপক শহীদুল্লাহ মনে হয় যেখানে, যে রাশিয়াও যখন প্রথম এই টিকা নিয়ে কথা হয় তখন থেকেই কিন্তু বাংলাদেশের সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করে নাই কথাটা কিন্তু ঠিক না, কিন্তু সবার সাথে হয় দামের ব্যাপার হোক, নাই অ্যাভেলেবিলিটির ব্যাপার হোক, এগুলো নিয়ে হয়তো প্রসেসের কারণে হয়তো দেরি হয়েছে। কিন্তু এই যে টিকাগুলো আসছে, যে মডার্না, ফাইজার, এগুলো কি হঠাৎ করে আসছে? এগুলো তো শুরু করা হয়েছিল আজ থেকে অনেকদিন আগে থেকে চলছে তাদের সাথে এই সরকারের মানে প্রসেসিংটা, পারচেজিং প্রসেসিংটা। তো তার ফলগুলো তো এখন পাচ্ছি এবং এই ডিসেম্বরের ভিতরে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হলো টার্গেট হলো যে প্রায় 10 কোটি মানুষকে আমরা এই টিকা দেওয়া শেষ করব, এটা ডিসেম্বরের মধ্যে পর্যন্ত, এবং সেই অনুসারে কিন্তু কাজও করছে এবং গণটিকাও শুরু হয়ে গেছে। আপনার হাতে তো টিকা নাই, টিকা আছে 58 লাখ। আপনি 58 লাখ দিতে দিতে এবং যেভাবে সবার সাথে কন্ট্যাক্ট হয়েছে, এই যে চায়নার সাথে, রাশিয়ার সাথে, এই যে ফাইজারের সাথে, তারপরে এগুলো তো ওই সোর্সগুলোকে তো আমরা পেয়েছি। আপনার হাতে যখন টিকা নাই তখন আপনি একসাথে মানে দ্বিতীয় ডোজ নিশ্চিত না করে আপনি 58,20,000-এর বেশি মানুষকে আপনি ফার্স্ট ডোজ দিয়ে দিলেন, যাদেরকে সেকেন্ড ডোজ দ্বিতীয় মানে পাচ্ছেন না। এই ম্যানেজমেন্টের এই জায়গাতেই প্রশ্ন তৈরি হয়েছে যে এই কাজটি কেন হলো, সেকেন্ড ডোজটা হাতে না রেখে আপনি কেন ফার্স্ট ডোজ দিয়ে দিলেন? না, হাতে না রেখে কেন, আমাদের যে টিকা সেরামের কাছ থেকে আমরা পেয়েছিলাম, বাকি টিকা তারা আমাদেরকে দেওয়ার কথা ছিল, ইট ওয়াজ আওয়ার এগ্রিমেন্ট। এবং এগ্রিমেন্ট ছিল, এগ্রিমেন্ট তো ভ্যাকসিনকোর সাথে, আপনি গভর্নমেন্টের সাথে না, তো ভ্যাকসিনকো হয়তো মিডলম্যান ছিল, আপনি তো গভর্নমেন্ট করলে না, গভর্নমেন্ট হয় না, এটা তো আগে থেকে তারা একটা সিস্টেম করছে। তো সেই সিস্টেমে বাকিটুকু তো আমাদের কাছে দেওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি এবং ভারতের ব্যাড লাক, তাদের দেশের মানুষকে তো ওই মানে রেখে আমাদেরকে দিবে না, আমরাও হয়তো দিতাম না। আমাদের বাংলাদেশের এই অবস্থা যদি থাকতো আমরাও হয়তো দিতাম না। সেটা নীতিগতভাবে ঠিক করে না ইন্ডিয়া, যে একটা কোম্পানির সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, যেটুকু দেওয়ার কথা সেটুকু তারা দেয় নাই, ফেল করছে। বাট আমাদের সরকার কিন্তু তার সাবস্টিটিউট অনেকগুলা কিন্তু সোর্স কিন্তু ফাইন্ড আউট করছে, সেটা পরে এবং না ওটার পরে তারা দেয় নাই। এটা আনফরচুনেটলি এখন তো সবই চলছে, মানে কি বলবো, ভারতে যে এতগুলা খারাপ অবস্থা হবে এটা তো ভারতও বুঝে নাই। আমাদেরও যে এখন চাঁপাইনবাবগঞ্জের বর্ডার দিয়ে আর বিভিন্ন বর্ডার দিয়ে, সাতক্ষীরা দিয়ে যে এরকম যে একটা ভাইরাস বাংলাদেশে চলে আসবে, এটা আমরাও কিন্তু সেটা তো সারা বিশ্বেই এই সংক্রমণটা মানে ভারতীয় মানে ভেরিয়েন্ট তো সারা বিশ্বেই গেছে, শুধু আমাদের জায়গায় আসে না। সবকিছুই আমাদের যে প্ল্যান প্রোগ্রাম সবগুলোই কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু আমরা এটা পারছি না। প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে না, আমি একটু বিরতির সময় আসি, বিরতি তারপরেও কিন্তু সব বিষয়গুলো কিন্তু নিশ্চয়ই ম্যানেজমেন্ট নিয়ে আমরা আরো কথা আছে, সবগুলো ট্যাকেল দেওয়া। জনাব জাকারিয়া কাজল, আমরা আলোচনা করছিলাম এই মানে টিকা ম্যানেজমেন্ট নিয়ে, শুনতে চাই আপনার কাছে। না, আমি যেটা মনে করি যে সেরামের যে ব্যাপারটা, এটা তো বহুল চর্চিত, বহুল আলোচিত, যে এবং সেরাম কিন্তু আমাদের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কিন্তু তারা ফেল করেছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন মামলা করেছে, যেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হওয়ার যে সুবিধা ছিল, ইউরোপিয়ান ইউনিয়ন সেরামের বিরুদ্ধে কিন্তু মামলা করেছে। আর সেরামের দুর্ভাগ্য দুটা, একটা হচ্ছে ভারতের অবস্থা খারাপ হচ্ছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাঁচামাল, তখনই আমেরিকার অবস্থা খারাপ হতে কাঁচামাল দিতেও ডিনাই করেছে, মানে অনেকগুলি প্রেক্ষিত আছে। তবে আমি আবারও বলবো, সেরামের সঙ্গে চুক্তি করাটা আমাদের ভুল না, আমাদের ভুল ছিল পরিকল্পনার
একজন করা, ওই সকল ডিম এক ঝুড়িতে রাখা, সেরাবেটটা এটা দুর্ভাগ্য নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা বললেন যে অ্যাস্ট্রাজেনেকা একটা 15 লাখ বাকি আছে, এটা তো ওইটার ফসল, কিন্তু এটা আবার কাভারেজ দেওয়া হচ্ছে অগাস্টের প্রথম সপ্তাহে 25 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা জাপান থেকে আসছে, এটা অলরেডি ফাইনালাইজ হয়ে গেছে, এটা আমরা পেয়ে যাবো, কাজে ওইটা হয়ে যাবে। আর সবচেয়ে যেটা কথা আমাদের যেটা আরও কনফিউজ করেছে, মানে সবচেয়ে বেশি কনফিউজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু কথাবার্তা, যেমন চীনেরটা মন্ত্রী বলল কালকে চীন হয়ে যাচ্ছে, পরশু রাশিয়া হয়ে যাচ্ছে। এই ওই অতি কথনটা যে কত ক্ষতিকর এটা আমাদের মন্ত্রীরা কেন বোঝেন আমি জানি না। যেমন পররাষ্ট্রমন্ত্রী আজকে বললো যে অনেকেই মূলা দেখাচ্ছে কিন্তু কেউ দিচ্ছে, কয়েকদিন আগে বললেন। তো এই কথাগুলো আপনি পররাষ্ট্রমন্ত্রীর কথায় তো কিছুটা সারবত্য আছে যে অনেকে আমাদের কথা দিচ্ছে কিন্তু দিচ্ছে না, তো স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বারবার আপনাদের বা আমাদের বা জাতিকে নিশ্চিত করেছে এই কালকে চীন আসতেছে, পরশু রাশিয়া আসতেছে, এই চুক্তি হয়ে গেছে, একে ওএসডি করছি। এই স্বাস্থ্যমন্ত্রী বালখিল্যতাই কিন্তু মানুষের মধ্যে হতাশাটা জন্ম নিয়েছে, এবং আমি এখন মনে করি এটা একটা ম্যাচিউর প্ল্যান হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর ঘাড়ে বোধহয় পুরোটা নেই, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানেও কিছু কাজ হয়েছে আমি যদি, এবং এই কারণেই কিন্তু এখন আমি যেটা খুব আস্থার সঙ্গে বলতে পারি যে যেটা বলা হচ্ছে ডিসেম্বরে না হলেও 2022-এর ফার্স্ট কোয়ার্টারে আপনার কিন্তু সময় তো অনেক চলে গেল। আপনি দেখেন এই যে এখন যেটা হচ্ছে, এখন কিন্তু ফাইজার আপনি পাবেন রেগুলার, মডার্না পাবেন, আজকে চীনের উপরাষ্ট্রদূত বলেছে চায়না অনেক কম দামে দেবে, এগুলি কিন্তু আসতে থাকবে। কারণ হ্যাঁ, এখন যদি আবার দেখা গেল আমেরিকা ওইরকম ভয়াবহ হয়ে গেল, ফাইজার দিতে পারলো না, ওইরকম কিছু যদি না হয়, সে সুযোগ কম, কারণ আমেরিকা, ইউরোপ, আমি সেটাই বলি, অলমোস্ট তারা অতিমাত্রায় যদি আপনার প্রাকৃতিক দুর্যোগ না হয়, যেটা হওয়ার আশঙ্কা প্রায় 0.এর কাছাকাছি, আপনি চায়নাটা পাবেন, রাশিয়ারটাও হয়ে যাবে, কারণ রাশিয়ারটা আমি যদিও জানি সর্বশেষ এটা খুব তবে আমাদের যেটা চিন্তা করতে হবে, যেটা আমার মাথা, আমি তো বিজ্ঞানের ছাত্র না, তো আমার যেটা মনে আমাদের পাশাপাশি নিজেদের উৎপাদনের ব্যবস্থায় যেতে হবে, সেটা চায়নারটা হোক, রাশিয়ারটা হোক, এবং আমাদের যেটা সরকারি প্রতিষ্ঠান আছে ইডিসিএল, এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড, তারা কিন্তু অনেক সেটাও কিন্তু আগাচ্ছে। কাজেই মোশাররফ ভাই যেটা বললেন যে 12 কোটি মানুষকে মিনিমাম টিকা দিতে হবে, এটার কোনো বিকল্প নেই, কারণ আপনি এদেশের মানুষকে মাস্ক পরাতে পারবেন না, এদেশের মানুষকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করাতে পারবেন না, কাজে আপনি এটার কোনো বিকল্প নেই। এবং আমরা যেহেতু এটা ভাবি, নিশ্চয়ই সরকারও ভাবে, আমার ধারণা আগামী কয়েক মাসের মধ্যে আমরা আমদানিকৃত টিকার পাশাপাশি নিজেদের উৎপাদিত টিকাও দিতে পারবো। যে টিকা নিয়ে আর কথা, আমি একটু কোরবানি নিয়ে কথা বলতে চাই, মানে একটু শুনে আসি। বলেছি আমরা কিন্তু আশান্বিত হতে চাই, কিন্তু আশান্বিত হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। কারণটা কি, যে স্বাস্থ্য মন্ত্রণালয় এত ব্যর্থ, জাতীয় সংসদ থেকে শুরু করে বাংলাদেশের বিশেষজ্ঞ যারা আছে সবাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে বলছে, কিন্তু সরকারের দুর্বলতা কোথায়, কোনো ব্যবস্থা নেই। আপনি দেখেন ভারতের মতো দেশ, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছে, স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী দুজনকে পদত্যাগ করাতে বাধ্য, ব্রাজিলে অ্যারেস্ট হয়েছে। সুতরাং আমাদের দুর্বলতাটা কোথায়? আমি একটু কাজল ভাই স্বাস্থ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছে, আমি একটু এই দেখাই যে যুগান্তর 7ই জুন, যুগান্তর 7ই জুন আমি যুগান্তরের একটি দেখাই যে স্বাস্থ্যমন্ত্রী আমাদের এত এক্সপার্ট লোক, স্বাস্থ্যমন্ত্রীর এলাকার হাসপাতালে কোনো ব্যবস্থা নাই, তার নিজের এরিয়া মানিকগঞ্জে। অজ্ঞতা, এটা হলো ব্যর্থতা। মানে একটা চোর যখন চুরি করে তার নিজের এরিয়া কিন্তু চুরি করে না, সে কিন্তু বাইরে গিয়ে চুরি করে। তো সুতরাং স্বাস্থ্যমন্ত্রী তার নিজের জেলায় চিকিৎসা নিশ্চিত করতে পারে নাই। শুধু আপনি যে কথাটা বলছেন যে গভর্নমেন্ট অনেক চেষ্টা করছে, গভর্নমেন্ট কিভাবে, আমরা তো আন্তরিকতা দেখি না। আপনি জানেন যখন এই টিকার ট্রায়ালের জন্য চায়না সাইনোভেট যে বাংলাদেশে ট্রায়াল করার জন্য আমাদের গভর্নমেন্ট, সেটা অনেক আগে, আরো 1 বছর আগে, আজকে আপনি বিশ্বাসটা নষ্ট করেছেন। আপনি কোথায়? নমস্কার ভাই, আপনার তো জানা উচিত যে টিকা যে আন্তর্জাতিক যে যুক্তরাষ্ট্র ভিত্তিক রাজনীতি, আমি ওই প্রসঙ্গে যাচ্ছিলাম, অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু এই রাজনীতির চক্করে আমি পড়েছি। কাজল ভাই, আমি বুঝলাম সেই রাজনীতি যদি আপনি চিন্তা করতেন তাহলে তো আমরা যদি বলি যে আপনি ভারতের ভয়ে সাইনোভেট বাংলাদেশে ট্রায়াল করতে দেন, আমেরিকার ইয়েতেও যাইনি, এই কথাটা কিন্তু আমি কিন্তু কোনো জোটেই যাইনি। কে বলছে আমরা জানি? আমরা তো ভারতে যোগ গেছেন না, কাজল ভাই যে কথা বলছে রাজনীতিতে আছে, যার জন্য আজকে আপনি যে বিশ্বাসটা নষ্ট করেছেন, আজকে চায়না আপনাকে এখন বিশ্বাস করে না। পররাষ্ট্র বলতেছে যে আমার স্বাস্থ্য মন্ত্রণালয় কত অজ্ঞতার পরিচয় দিয়েছে, তাদের সাথে যে আপনি চুক্তি করেছেন
যে আপনি পররাষ্ট্রমন্ত্রীর নিজের বক্তব্য যে চাইনিজ ভাষায় আপনি স্বাক্ষর করেছেন, অথচ ইংলিশ ভার্সনে যেটা হয়েছে সেখানে আপনি স্বাক্ষর করেন নাই, যার জন্য চায়নারা আপনাকে টিকা দেয়। ওইটা বোধহয় ওই ড্যামেজটা রিপেয়ার হয়ে গেছে। না, আপনার কত ড্যামেজ হবে, আপনি কতবার রিপেয়ার হবে? জি, আমার মনে হয় আরেকটু কথা যদি মোশাররফ ভাই, যে সারা পৃথিবীতে যে একটা আনএভয়েডেবল যে সিচুয়েশনটা যে চলছে, না এখন তারপরে এত কি শুনি মানে মোশাররফ শেষ করলে আসি আপনার কাছে, আনোয়ার ভাই আসি আপনার কাছে একটু শেষ, আপনি শেষ করবেন। আমি সুতরাং দেশের এই অবস্থা, এখন আপনি কুরবানির কথা বলছেন, আসি আমি আপনার কাছে, আপনি টিকা নিয়ে শেষ করলে একটু কুরবানি দিয়ে শেষ। টিকা নিয়ে এখন আমাদের যেটা মনে হয় বাংলাদেশের মানুষের, আপনি যে কথাটি বলা হয়েছে যে আমরা ট্রিটমেন্ট বাংলাদেশের মানুষকে দিতে পারছি না, সেই মানে 100% লোককে দিতে পারছি না, সেই সঙ্গতি আমাদের নেই। আপনার যে সামাজিক দূরত্ব যেটাকে আমরা বলি সেটাও আমরা মেনটেন, কারণ আমাদের লোকরা মাস্ক ব্যবহার করে না। সুতরাং একটাই আমাদের পথ আছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য, যত বেশি আমরা টিকা দিতে পারি আমাদের নাগরিকদেরকে। তার জন্য আমার মনে হয় যে সরকারের উচিত, সরকার বলছে আমার অর্থের কোনো অভাব নাই, প্রধানমন্ত্রীও বলেছে, এবং আমাদের দেশে আমরা বলতে গেলে মনে হয় কাজল ভাই অথবা আনোয়ার বলে বিরোধিতা করি যে যে কোনো দেশের ক্ষমতা যদি যখন এককেন্দ্রিক হয়ে যায়, মানে যেটাকে আমরা বলি কর্তৃত্ববাদী সরকার, তখনই কিন্তু সংকটটা দেখা দেয়। কারণ প্রধানমন্ত্রীর কথা ছাড়া স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারে না, স্বাস্থ্য সচিব সিদ্ধান্ত নিতে পারে না, মন্ত্রীরা সিদ্ধান্ত নিতে পারে না, একজনের মুখের দিকে তাকিয়ে আছে, যার জন্য কিন্তু এই সংকটটা আরো বেশি ঘনীভূত হচ্ছে। এই জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে। মোশাররফ ভাই, আপনি রাজনীতি করেন, আমরাও করি, আরো সবাই করেন, ওনার দুইজন মিডিয়ার লোক আছে, আপনি একটু বলুন তো যে করোনাকালীন সময়ে বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য হোক, মাস্ক পরা দেওয়া, কোনো একটা ব্যাপারে কি করোনাতে আপনারা হেল্প করছেন? একটা দল হিসেবে মানুষকে খাবার দিয়েছেন? অবশ্যই, মানুষকে কোনো কিছু দেন না। 54 লক্ষ পরিবারকে আমরা খাওয়া দিয়েছি, আপনারা তো 54 লক্ষ পরিবারকে আমরা খাওয়া দিয়েছি, সবকিছু সবই আছে। আমরা ড্যাবের মাধ্যমে আমরা হ্যান্ড স্যানিটাইজেশন, আমরা অক্সিজেন সরবরাহ করছি। না না, আপনারা সমালোচনা করেন কেন? যে সেরামের কাছে না পেলে আপনারা ওখান থেকে ওষুধ পাবেন, ওখান থেকে টিকা পাবেন, এই ধরনের তো কোনো জাতীয় কমিটি করেন, আপনি জাতীয় কমিটি তো করেন না, এবং ব্যক্তিগতভাবে এই যোগাযোগ আমরা যে সাবজেক্ট থেকে এই সরকারের আন্তর্জাতিকভাবে হোক, রাজনীতি না নিয়ে আমি একটু কথা বলছি, ছিল বলেই আজকে টিকা কিন্তু শুরু হয়েছে। আমাকে শুনতে হবে আপনার, এটা তো হঠাৎ করে নাই জনাব আনোয়ার, আমাকে শুনতে হবে। সরকারের যোগাযোগের মাধ্যমে আমেরিকা ইউরোপের প্রয়োজন নাই বলে অতিরিক্ত টিকা আপনাকে দিয়ে দিচ্ছে, আমেরিকাতে প্রচুর অতিরিক্ত টিকা আছে। আমার মনে হয় আমি জানাব জাকারিয়া কাজের কাছে একটু যাই, জাকারিয়া কাজের কথা শুনেন। সবকিছু সরকার বাড়িয়েছে, আমি একটা কথা বলি, যে সমালোচনা করবে আপনি বিরোধী দল তো সমালোচনা করবে, জাকারিয়া কাজের কাছ থেকে শুনি। অস্ট্রেলিয়া কিন্তু খুব উন্নত, অস্ট্রেলিয়া কিন্তু এখনো টিকা দিতে পারে না, অস্ট্রেলিয়া 40 পর্যন্ত দিতে পারে অনেক দেশে। কাজে সেটা না আমাদের, আমি প্রথমেই বলেছি আমরা একটা নির্ভর করছি, এখন আমরা ডাইভার্সিফাইড, এবং এটা সত্য যে আমাদের এর কোনো বিকল্প নেই, কারণ এই দেশে আপনি মাস্ক পরাতে পারবেন না, সোশ্যাল ডিস্টেন্স মানাতে পারবেন। অনেক দেশেই, শুধু বাংলাদেশে না, বহু দেশে, ইউরোপের বহু দেশে মাস্কের বিরুদ্ধে মিছিল হয়েছে। না জাকারিয়া ভাই, আমি যদি একটু অন্য কুরবানি নিয়ে যেটি যে টিকার কথা বলছি, মোশাররফ ভাই সহ সবাইকে আমি আশ্বস্ত করছি, সরকারি ব্যাপারে অত্যন্ত সচেতন এবং প্রতিনিয়ত আমি একটু কোরবানি নিয়ে আলোচনা করতে চাই। আমাদের কাছে যেটি বড় সংকট বলবো, আশঙ্কার জায়গা, সেটি হচ্ছে আপনি আগেই বলছিলেন যে মানে গরুগুলো আসছে সীমান্তবর্তী ডিস্ট্রিক্ট থেকে, এবং ওই অঞ্চলগুলো এখন করোনার হটস্পট। এখন মানে ডিজিটালি কিছু কেনাবেচা হচ্ছে, উদ্বুদ্ধ করা হচ্ছে, কিন্তু তারপরও এখন মানে কি করা যায়, কি আপনি কি বলবেন? না, আপনি ঠিকই দেখেন, 17 থেকে 21 পর্যন্ত কিন্তু আপনি গরুর হাটের অনুমতি দিয়ে দিয়েছেন, মানে দিয়ে দেবেন, দেওয়া হয়েছে। আজকে ধারণা ছিল যে এটা আপনার হবে, ডিজিটালি হবে। বাঙালি ডিজিটালি এখনো আমরা ওইভাবে অভ্যস্ত হইনি, এবং ডিজিটাল অভিজ্ঞতা সুখকর না। 17, 18, 19, 20, 21 তারিখে একটা গরুর সঙ্গে কমপক্ষে 3 জন লোক আসে। কেনার কথা আমি বাদ দিয়ে দিলাম, একটা গরুর সঙ্গে 3 জন ব্যাপারী আসে, এবং সীমান্তবর্তী এলাকা থেকে আসবে যেগুলি করোনার হটস্পট। এবং আমি তো আসলে কল্পনা করতেই ভয় পাচ্ছি যে আপনার কি হবে, কারণ আপনি বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে গরুর হাটে যাবে। আরে আপনার যেখানে রাস্তায় স্বাস্থ্যবিধি মানে না, রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মানে না,
কোন মূর্খ এই চিন্তা করে যে স্বাস্থ্যবিধি মেনে গরুর হাটে যাবে? না ক্রেতা স্বাস্থ্যবিধি মানবে, না বিক্রেতা স্বাস্থ্যবিধি মানবে, না গরুর হাটের ব্যবস্থাপক স্বাস্থ্যবিধি মানবে। এই অভিজ্ঞতা তো আমাদের আছে। আমি দুইটা কারণে ভীত। একটা হচ্ছে সীমান্তবর্তী হটস্পট এলাকাগুলি থেকে প্রচুর গরু এবং গরুর সঙ্গে ব্যাপারীরা আসবে, শ্রদ্ধা রেখে বলছে, এবং কসাইরাও আসবে অনেকে। কাজের আশায় আছে। আপনি যখন আমার বিল্ডিং এ আমি দেখছি সাতক্ষীরা, খুলনা থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, ঢাকা শহরে। এই সংক্রমণটা আপনি কিভাবে ঠেকাবেন? আমি জানি না যে সরকার কি বুঝে, হয়তো নাচার হয়ে, যেটা আমি অঙ্ক এবং বিজ্ঞানের হিসাব বললাম, অঙ্কের হিসাবে কি জীবন এবং বেশি দামি নাকি জীবিকা বেশি দামি, এটা নিয়ে বিতর্ক আছে। আমি তারপরেও মনে করি কোরবানির ব্যাপারে এখনো একটা উপায় আছে, এটা আমার সাজেশন। যেহেতু আপনি হাটও সামাল দিতে পারলেন, ঘরে ঘরে কোরবানিটা বন্ধ করে এই উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছিল। কেন সাকসেসফুল আমি জানি, আমাদের স্লটার হাউস নেই, কিন্তু আমাদের প্রতিটা এখন মানানো যায় না, আমরা কেন জানি অভ্যস্ত হই না। আমি স্লটার হাউসের কথা বলছি না, প্রতিটা ওয়ার্ডে, এটা কিন্তু গতবার উদ্যোগটা নেওয়া হয়েছিল, ইমপ্লিমেন্ট করার। প্রতিটা ওয়ার্ডে আপনি একটা স্কুলের মাঠ হোক বা যে কোনো একটা জায়গা বা দুইটা জায়গা বা তিনটা জায়গায় নির্ধারণ করেন যে ওখানে কোরবানি দিয়ে ওখানে গরু রেডি করে বাসায় মাংস আনবে। এক সময় কিন্তু আমাদের ছোট সময় আমরা গ্রামে দেখি যে সমাজে কোরবানি নিশ্চয় হয়, আমরা একদম শেষের দিকে আছি। একটা বলছি আমার সুনির্দিষ্ট প্রস্তাব, প্রতিটা ওয়ার্ডে যদি এটাও করতে পারেন তাহলে অতিরিক্ত সংক্রমণ হয়তো কিছুটা হলো করা যাবে। জনপানর মানে কোরবানির হাট এবং ব্যবস্থাপনা নিয়ে যদি একেবারে দেখেন, এখানে নতুন করে কিছু আসলে বলার নেই। যেটা প্রথমে হয়েছিল যে খামারি বা সবাই একটা অনলাইনে দিবে, সবাই কিছু বেচা কিনা হয়েছে, সেটা কাজল ভাই বললেন যে আসলে উই আর নট হ্যাবিচুয়েটেড, এইভাবে কেনা আসলে আমরা মজাও পাই না। কুরবানির হাটে যাব, মজা করে কিনবো, মানে ধরে ধরে নিয়ে আসবো, এরকম একটা ফিলিংস কিন্তু আমাদের আছে এবং কাজ করে, এবং সেটাই কিন্তু করছে। তো যে কারণে লকডাউন শিথিল করা হলো, সেখানে হাটও বসতে পারে। যেহেতু হাট বসছে সেহেতু মানুষকে যেতে হবে, সেই কারণে ট্রান্সপোর্টও খুলে দেওয়া হলো। স্বাস্থ্যবিধিটা যদি মানে এলাকায় যাব, এলাকায় আবার ট্রেন খুলে দেওয়া হলো। আসলে জীবনটাকে এই 15 থেকে 21 তারিখ পর্যন্ত একটা নরমাল, আমরা জানি ধর্মীয় আমাদের অনুভূতিটা সুন্দরভাবে প্রকাশ করতে পারি, সেই কথাটাই করা হয়েছে। কাঁঠালের আম সত্য, এই গরুর হাটের স্বাস্থ্যবিধি মানে কাঁঠালের আম সত্য। এখন এইভাবে স্বাস্থ্যবিধি বারবার বলা হচ্ছে, যদি সত্যিকারের বাসে যেমন এক সিট ফাঁকা রেখে লোক বসানো, গরুর হাটে জনগণ কিন্তু আবার ওই ডাবল কিন্তু ভাড়াও দেওয়া হচ্ছে, অথচ ওই জনগণই আবার ওর পাশাপাশি বসে যাবে। নিশ্চয়ই আমাদের এই অ্যাটিটিউডটাও কিন্তু চেঞ্জ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে করোনা যেভাবে সংক্রমণ বাড়ছে, এটা আমরা তো সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করি। নিশ্চয়ই যেই ব্যবস্থা আজকে ধর্মীয় কারণে, মানে কোরবানির কারণে ব্যবস্থা নেই, ঈদুল আজহার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু আমার মনে হচ্ছে যে এটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। সুতরাং আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, এবং বিশেষ করে কষ্ট করে হলো, আমরা জানি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে। এই যে আপনি যে 17 তারিখ থেকে আপনি গরুর হাট বলছেন, আমাদের ব্যক্তিগতভাবে আমার সুপারিশ থাকবে এই 4 দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যদি না নেওয়া যায়, কঠোর অবস্থান কোন ক্ষেত্রে? যেমন মাস্কটা পড়তে হবে, ওখানে যদি আপনার প্রয়োজন না হলে, আপনি যেমন যেখানে বলছেন 3 জন 4 জন যাবে, যে একজন যাক, যে দেখে আসুক সে কি অবস্থা, কোন একটা ব্যবস্থাপনায় আসতে হবে নিশ্চয়ই। আলোচনা তাহলে কিন্তু ধারণ করবে, যেই ক্ষেত্রে আমাদের এই যে বর্তমানে যে আতঙ্কটা, এটা আরো বৃদ্ধি পাবে। খালি আপনাকে শেষ মুহূর্তে আমি একটা কথা বলি, গরুর হাটে আপনার ক্যামেরা পার্সন পাঠাবেন, আমি আপনাকে নিশ্চিত করতে পারি প্রতিটা গরুর হাটে 50 ভাগের বেশি বাস পাবেন না। জি, আমার মনে হয় আমরা সে আশা রাখতে চাই। আজকে আর একটু আলোচনা করতে পারলে সুবিধা হতো, কিন্তু সে আলোচনার সুযোগ নাই। ABM মোশাররফ হোসেন, জনাব জাকারিয়া কাজল এবং জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সামনে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।